তোমাদের যে কয়েকটা গ্রুপ খুলে দিয়েছে, আরো কয়েকজনকে করো ভাবছি, কিন্তু তোমরা কিন্তু কাজ বাজ ঠিকঠাক পাঠাচ্ছ না। ঠিক আছে, কাজ বাজ ঠিকঠাক না করলে কি করে হবে? গ্রুপের যারা ক্যাপ্টেন করা তারা কিন্তু, তার কাছে যখন বলছি তারা কিন্তু অনেক অনেক গ্রুপে তো ক্যাপ্টেনই কোনো রেসপন্স করছে না, কোনো রিপোর্টই দেয় না। ঠিক আছে, তো ফাইভ যে গ্রুপটা করছি, প্রত্যেক গ্রুপে আছে, দেখো যে ফাইভ যে গ্রুপটা করছি, পাঁচজন পাঁচজন করে করছি। তো কি জন্য? তোমাদের অ্যাক্টিভনেসের জন্য। কিন্তু তোমরা কিন্তু করছো না, এটা খারাপ জিনিস। তোমাদের মানে ভালোর জন্য করেছিলাম এটা। যে এক দাগ দেখো কি রয়েছে, স্থির জলে এক ব্যক্তি ঘন্টায় 10 কিলোমিটার বেগে সাঁতার কাটতে পারে, ওকে, কিন্তু স্রোতের প্রতিকূলে একই দূরত্ব অতিক্রম করতে তার সেই সময় 5 গুণ সময় লাগে। দেখো, তাহলে এখানে রয়েছে স্থির, এখানে রয়েছে কি স্থির জল, হ্যাঁ, আর এখানে দেখো কিন্তু স্রোতের প্রতিকূলে একই দূরত্ব অতিক্রম করতে, তাহলে আপ স্ট্রিম, প্রতিকূলে একই দূরত্ব অতিক্রম করতে সেই সময়ের 5 গুণ। তার মানে স্থির জলে যদি ওর 1 লাগে, তাহলে প্রতিকূলে কত লাগছে? 5 গুণ, মানে 5। তাই তো? এটা বুঝতে পেরেছো? স্থির আর প্রতিকূল এর রেশিও, এটা কিসের রেশিও? টাইমের রেশিও। এটা কিসের রেশিও দিয়েছে? টাইমের রেশিও। আচ্ছা, আমরা জিনিস একটা জিনিস শিখেছি যে টাইমের রেশিওর উল্টো কি হয়? স্পিড হয়। স্পিড হয়। তাহলে স্থির জলে এক ব্যক্তি ঘন্টার গতিবেগ বলছে 10, এখানে বলছে কত? 5। কত গুণ বেশি? 2 গুণ বেশি। ভেরি গুড। তাহলে এই এক মানেও 1-এরও 2 গুণ বেশি। তার মানে স্রোত কত হলো? 2 হলো। তাহলে সিম্পল বিষয়। তাহলে এখান থেকে কি চেয়েছে? দূরত্ব দিন করতে তার সেই সময়ে 5 গুণ সময় লাগে। নদীর স্রোতের বেগ কত? তাই স্রোতের বেগ কত চেয়েছে? আচ্ছা, এটা কি? সরি, এটা প্রতিকূল, তাই স্রোতের বেগ চেয়েছে। তাহলে প্রতিকূল দিয়ে হচ্ছে 2। তাহলে আমরা জানি যে স্থির, স্থির মাইনাস প্রতিকূল সমান সমান কি হয়? স্রোত হয়। তাহলে স্থিরের থেকে প্রতিকূল বাদ দিয়ে দাও, তাহলে স্থির হচ্ছে 10, সেখান থেকে প্রতিকূল 2 যদি বাদ দিই তাহলে কত হবে? 8 হবে। একদম সিম্পল অঙ্ক। অপশন এ অ্যান্সার, কোনো জটিলতা নেই। নেক্সট, কিন্তু তোমাকে তো জানতে হবে যে টাইমের উল্টো স্পিড হয়, এটা কিন্তু জানতে হবে। চলো 2 নম্বর দাগে দেখো, একটি নৌকা স্রোতের অনুকূলে নির্দিষ্ট দূরত্ব 5 ঘন্টা এবং স্রোতের প্রতিকূলে এত ঘন্টা অতিক্রম করে, স্রোতের বেগ, যাই হোক এটাও রেশিও ধরে আমরা করব। তো এখানে স্পিডের রেশিও দেওয়া আছে, নির্দিষ্ট দূরত্ব। আচ্ছা দেখো, একটি নৌকা স্রোতের অনুকূলে নির্দিষ্ট দূরত্ব 5 ঘন্টা, স্রোতের প্রতিকূলে 8 ঘন্টা অতিক্রম করে, স্রোতের বেগ আছে। দেখো, দেখো এখানে টাইমের রেশিও দেওয়া রয়েছে, তো এখানে ডাউন স্ট্রিম বা অনুকূল, আর রেশিও কি রয়েছে? আপ স্ট্রিম বা প্রতিকূল। এখানে কত? অনুকূলে 5 ঘন্টা যাচ্ছে যে দূরত্ব, আর প্রতিকূলে সেটা 8 ঘন্টা যাচ্ছে। এটা কিসের রেশিও? টাইমের রেশিও। একটু আগেই বললাম টাইমের রেশিও উল্টো কি হয় ভাই? টাইমের রেশিওর উল্টো হয় স্পিড। এবার এখানে দেখো, এখানে আমাদের হিসাবে দেখো এখানে ভ্যারি করবে, কিসের ভ্যারি? যেটার অ্যাকচুয়াল মান দেয় সেটার সঙ্গে ভ্যারি করবো। তো অঙ্কে স্রোতের বেগ দেওয়া আছে 3 কিলোমিটার/ঘন্টা, কিন্তু আমাদের হিসাবে কত আসছে? স্রোতের বেগ, স্রোতের বেগের ফর্মুলা কি জানি? স্রোতের বেগে আমাকে স্থির বের করে নিলে হয়ে যায়। কেন আমি এখানে স্থির বের করি? স্থির আগেতে স্রোতটা না বের করলে স্থির কি করে পাবো? দেখো এখানে কি বলছে, পরে আসছি। স্রোতের বেগ ঘন্টায় 3 কিলোমিটার, তাহলে আমরা বের করবো স্রোতের, স্রোতের ফর্মুলা কি জানি আমরা? অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2। তাহলে অনুকূল 8 মাইনাস প্রতিকূল বাই কত? 2, এই জানি। এবার তাহলে ওখানে যদি ভাগ করি কত আসছে? এখানে কত আসছে? 1.5। কত আসছে? 1.5, কারণ 3/2 মানে 1.5। তো আমরা বলছি স্রোতের বেগ 1.5, অঙ্কে বলছে কত? 3। তাহলে আমাদের থেকে কত গুণ বেশি? দ্বিগুণ বেশি 1.5-এর। তাহলে আমাদের থেকে দ্বিগুণ বেশি। এবার যে কোনো একটা পাশে চেয়েছে কি? স্থান দুটির মধ্যে দূরত্ব। তো যে কোনো একটা পাশ করো, তুমি অনুকূল ধরেও করতে পারো। আমরা জানি অনুকূলের এই দুটো গুণ করলে কি হবে? টাইম ইন্টু স্পিড। তাহলে টাইম ইন্টু স্পিড মানে কি জানি? ডিস্টেন্স পেয়ে যাবো। তুমি যে কোনো পাশেও করতে পারো। তো যে কোনো এক পাশে করলেই দেখছি আসছে কত? ডিস্টেন্স 40 আমাদের হিসাবে। আমাদের হিসাবে 40, কিন্তু আমাদের থেকে কত গুণ বেশি অ্যাকচুয়ালটা? তাহলে আমাদের হিসাবে যেটা এসছে তার থেকে অ্যাকচুয়ালটা দ্বিগুণ বেশি, মানে ডিস্টেন্সও সেই দ্বিগুণ বেশি হবে। তাহলে অ্যান্সার কত হবে? অপশন বি। বুঝতে পেরেছো? সিম্পল, কোনো জটিলতা নেই, এখানে স্থিরের কোনো কাজই নেই। নেক্সট, 3 কি বলছি?
একটি নৌকা স্রোতের অনুকূলে 2 কিলোমিটার দূরবর্তী কোন স্থানে গিয়ে প্রতিকূলে ফিরে আসতে মোট 30 মিনিট সময় লাগে। স্রোতের বেগ ঘন্টায় 3 কিলোমিটার হলে, আচ্ছা এটা একটু করতে হবে, বেগ কত। তাহলে একটা জিনিস যেটা আমরা দেখবো টাইমের রেশিওটা, তাই তো, টাইম ডিস্টেন্স বলে দিচ্ছে কত, 2 কিলোমিটার। তাহলে 2 কিলোমিটার ডিস্টেন্স, আর এখানে বলে স্রোতের বেগ। আচ্ছা এখানে দেখো, তাহলে ডিস্টেন্স 2 কিলোমিটার গেছে অনুকূলে, আবার ফিরছে, দিয়ে টোটাল 30 মিনিট সময় লাগে। ভেরি গুড। তাহলে আমরা এটা করতে পারি যে ডিস্টেন্স বাই, আমি যদি স্থির প্লাস কত, স্থির এখানে স্রোতের বেগ, স্থির প্লাস স্রোতের বেগ মানে কত, এটা হবে অনুকূল। তাহলে 2 কে আমি অনুকূল দিয়ে ভাগ করছি, ঠিক আছে, স্থিরকে আমরা বি ধরে নিয়েছি। তাহলে এটা কি হলো, স্থির প্লাস স্রোত মানে অনুকূল হয়ে গেল, যে সময় লাগলো প্লাস প্রতিকূলের সময়। তাহলে প্রতিকূলের সময়টা কত, সেই ডিস্টেন্স তো সেম 2, আর এখানে b-3, কারণ স্থিরের থেকে স্রোত বাদ দিলে হয়ে যায় প্রতিকূল। তাহলে এই যে সময়টা লাগলো, দুটো সময় পেয়ে গেলাম ডিস্টেন্স বাই বেগ করে। তাহলে এইটা সমান সমান এসছে নাকি হাফ ঘন্টা। হাফ ঘন্টা কেন, কারণ ঘন্টাই করবে সবসময়, তো এখানে 30 মিনিট হবে, 30 মিনিট মানে হাফ ঘন্টা। এইবার কি করবে, এইটুকু করার পর অপশন টেস্ট করবে, এই অঙ্কগুলো তাই করবে কিন্তু। এইটুকু করার পরে কি করবে, এইটুকু করার পরে অপশন টেস্ট করে দাও। অপশন টেস্ট মানে বি এর জায়গায় কি বসাবে, এটাই তো হচ্ছে যে স্থির জলের নৌকা, তাহলে বি এর জায়গায় কি বসাবে। তাহলে আমি যদি বি এর জায়গায় 3 বসাই, তাহলে কত হচ্ছে দেখো তো, 2-এর 3 হচ্ছে এখানে, প্লাস, তাহলে এখানে আসছে কত, 2-এর 1, তাহলে 3 বসালে কত আসছে দেখো তো, আর যদি 3 দুগুণে 6 আর 2 8, 8-এর 3 আসছে, তাহলে 8-এর 3 থেকে তো হাফ আসা সম্ভব না, তাহলে দেখলাম যে এটা হবে না, তাহলে এটা অ্যান্সার হলো না। ঠিক আছে, হ্যাঁ, ও 2-এর 6 আসবে, 2-এর 6 মানে 1-এর 3 আসবে। আচ্ছা এটাই অ্যান্সার হবে মনে হচ্ছে, দাঁড়াও। হ্যাঁ ঠিক বলেছে, দেখো অপশন ধরে করবে, তাহলে বি এর জায়গায় যদি 3 ধরি, তাহলে কত হবে, 3 আর 3-এ 2-এর 6 হয়ে গেল, তাহলে 2-এর 6ও যা, 1-এর 3ও তাই। ঠিক আছে, বা তুমি যদি রাখো যে 2-এর 6 রাখতে পারো, কোনো সমস্যা, তাহলে 1-এর 3 এলো। আবার এইদিকে দেখো কি বলছে, 2 আর বি মানে তো 3, 3 থেকে 3 বাদ দিলে কত হবে, তাহলে এখানে 3 আসছে না, এটাও হচ্ছে না, 3 দিয়ে হবে না তো, এটা 0 আসছে, তাহলে তো 1-এর 6 হয়ে যাচ্ছে, তাহলে আসবে না, তাহলে ওটা হচ্ছে না, তাই 3 হলো না। 6 ধরে দেখি, 6-আর 3-এ 9, তাহলে 2-এর 9 এদিকে, প্লাস এদিকে হচ্ছে 6 থেকে 3 বাদ দিলে 2-এর 3, তাহলে 2-এর 3 যদি হয়, তাহলে এর থেকে 2 গুণ, মানে এখানে 2 গুণ করলাম, মানে কত আসছে, 2 × 4 = 6, 6-এর 9 আসছে, 6-এর 9 তো আসবে না ভাই, তাহলে 2-এর 3 হয়ে যাচ্ছে, তাহলে এটাও হবে না। হ্যাঁ, তাহলে এটা হলো না। 9 দিয়ে দেখবো, তাহলে এই 2-এর 12 আসছে, 9 আর 3 12, 2-এর 12 মানে কি লিখতে পারি, 1-এর 6 লিখতে পারি, 1-এর 6 প্লাস এদিকে কত আসছে, 9 থেকে 3 বাদ দিলে কত, 2-এর 6, তো 2-এর 6 কে আমি কি লিখতে পারি, 1-এর 3, তাহলে 1-এর 3 মানে এদিকে এলসিএম করি 6, আর এদিকে হচ্ছে 1 + 2 সমান সমান 3-এর 6, তাহলে 3-এর 6 মানে কিন্তু হাফ, তাহলে হাফ কিন্তু চলে এলো, প্রমাণিত হয়ে গেল। তো এটা অপশন টেস্ট করবে হবে, অপশন সি, না হলে কিন্তু টাইম লেগে যাবে অনেক। অপশন সি অ্যান্সার। নেক্সট দেখে নাও, 4 দাগ কি বলছে দেখো, এ এবং বি স্থান দুটি থেকে দুটি ট্রেনের একই সময়ে, দেখো সময় ফিক্স, একই সময়ে একে অপরের দিকে সময় যখন ফিক্সড হয়, তখন যেটা ওদের স্পিডের রেশিও, সেটাই ওদের কিসের রেশিও, ডিস্টেন্সের রেশিও। ব্যাস হয়ে গেল, তাহলে সময় একই বলেছে, মানে ফিক্স রয়েছে, তাহলে এটা 80 যাচ্ছে, এটা 55 যাচ্ছে, তাহলে এই যে ডিস্টেন্স হচ্ছে তার ডিফারেন্স কত আছে দেখতে পাচ্ছি, কত আছে, 25। আমরা বলছি 25, অঙ্কেও বলছে 25, আমরাও বলছি 25 এগিয়ে একজন, এখানে অঙ্কেও বলছে 25 এগিয়ে, তার মানে আমাদের যেটা করেছে ওটাই অ্যান্সার। তার মানে একদিক দিয়ে একজন 80 গেছে, আর একদিক দিয়ে একজন 55 এসছে, তাহলে মোট কত হয়ে গেল, 135। ব্যাস এটাই অ্যান্সার, তার মানে এটাই অ্যান্সার, অপশন বি, কোনো ঝামেলাই নেই। নেক্সট 5 দেখ কি বলছি, এক ব্যক্তি 100 টাকায় কিছু পেয়ারা কিনে, তো 100 টাকা কাজে লাগাবো না, গতকালও করিয়েছি এই অঙ্ক, 2-এর 5 অংশ 20% লাভে এবং 3/5 এত পার্সেন্ট বিক্রয় করলে মোটের উপরে, তো 2-এর 5 অংশ আর এখানে 3-এর 5 অংশ, চলো, তার মানে কি 5 ভাগের ভিতরে 2 ভাগ কি করছে ও, 20% লাভে, লাভ মানে প্লাস, মানে 20 × 2 = 40 হলো, আর এখানে বাকি আছে কত, 5-এর ভিতরে 3 বাকি আছে, আর 3 অংশ
30% লাভে, তাই 30% লাভে মানে কত, এর দুটোই লাভ তাই তো, 30% লাভ মানে 3 × 3 = 90। ওকে, তাহলে মোট কত অংশ, 5 অংশ, আর এখানে দুটোই যোগ মানে যোগ করে দেবো, 9 × 4 = 13, 130। তাহলে 5-এর সঙ্গে কত গুণ করলে 130 হবে, 26 গুণ করলে। তাহলে অ্যান্সার 26% অপশন। কতটা সোজা দেখেছো, খুব ইজিলি করা যায়। নেক্সট, গতকালও করিয়েছি, 100 কোনো কাজই লাগলো না। 6 দাগ দেখো, এক ব্যক্তি একটি দ্রব্যের 2/3 অংশ 6% লাভে, বাকি অংশ 3% ক্ষতিতে বিক্রি করে মোটের উপরে 540 টাকা লাভ করেন। তাহলে একইভাবে করবো, দেখো একইভাবে করে কত ইজি করে দিচ্ছি। তাহলে 2/3 অংশ মানে 3 ভাগের ভিতরে 2 ভাগ, সে 6% লাভ করলো। ওকে, তাহলে 6% লাভ করা মানে 6 × 2 = 12। ওকে, 12 ইউনিট টোটাল লাভ। ওকে, আবার 3 ভাগের ভিতরে 2 ভাগ নেওয়া হয়, তাহলে আর 1 ভাগ আছে, তাহলে বাকি অংশ 1 ভাগ, 30% ক্ষতিতে, সরি 3% ক্ষতি মানে মাইনাস, তাই 3 অক্ষে 3 মাইনাস। তাহলে আলটিমেটলি মোট কত অংশ, 2 আর 1 3 অংশ, তার সঙ্গে কত আমরা জানি না, দিয়ে দেখা যাচ্ছে কি এখানে দেখো 12 আর 3 ক্যালকুলেশন করলে কি আসছে, প্লাস কত আসছে, প্লাস 9 প্লাস 9, ভেরি গুড, প্লাস 9 মানে কি 3 এর সঙ্গে কত গুণ করছে, কত পার্সেন্ট, 3% লাভ, তার মানে কি 3% লাভ করেছে মোটের উপরে, 3% লাভ। তাহলে 3% লাভ মানে কত, 103 এ বিক্রি, 103, 3% লাভ মানে কি 103, তাই তো নাকি, মোটের উপরে 3% লাভ, হ্যাঁ মোটের উপরে এত টাকা লাভ করেন। তাহলে ওহো বলে দিই, মোটের, সরি সরি সরি, 100% হচ্ছে আমার ক্রয় মূল্য, তার উপরে 3% লাভ, সোজা করে দিয়েছ তো। তার মানে কি এই যে মোটের উপরে 540 টাকা লাভ, টাকা হিসেবে 540, আর পার্সেন্টেজ হিসেবে কত পেলাম, 3% পেলাম, মানে 3 মানেই 540, তাহলে 100 মানে কত, 3 × 18 = 54, 180 মানে 18,000। কত ইজি করে করলাম দেখেছো, কত ইজি করে করা যায় অঙ্কগুলো। অপশন ডি অ্যান্সার। এই অঙ্কটা আমি অন্য কি ভাবছিলাম বলতো, আমি ভাবছিলাম যে কত টাকায় বিক্রি করলো, এখানে যদি বিক্রয় মূল্য দেওয়া থাকতো মোটের উপরে, তখন কিন্তু করতাম কি 103% সমান এসপি, তাহলে 100% সমান কত। এখানে দেখছি না, এটা লাভ, আরো সোজা করে দিচ্ছে, মানে 3% ভ্যালু দেওয়া আছে এখানে, বুঝতে পেরেছো। মোট বিক্রয় মূল্য যদি দেওয়া থাকতো এখানে মোট বিক্রয় মূল্য, তখন কি করতাম 103, 3% লাভ মানে কি 103% বিক্রয় মূল্য এইটা, ক্রয় মূল্য 100 মানে কত, তখন ওটা করতাম। কিন্তু এখানে শুধু শুধু লাভের কথা বলেছি, এখানে বিক্রয় মূল্য না। গুড। 7 দাগ দেখো, 1 টাকায় 21টি লজেন্স বিক্রয়, দেখো এই কনসেপ্টটা অনেকে তোমরা হয়তো ভুলে যাও, যে কি ব্যাপার কি হলো না হলো, এটা ভুলে যাও, আজকের থেকে আশা করছি ভুলবে না, দেখা যাক, ঠিক আছে। তো এই টাইপের অঙ্কে আমরা একটা করে থাকি কি জানো তো, আহ কি করি জানো, দাঁড়াও এটা তোমরা বলো, তারা বলছি। তা বলছি, আমি সবই করব। আচ্ছা, 72/1 উপরে 21 তো, এই করো তো। আচ্ছা এটা 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 করি আমরা, এটাই করি। এবার দেখো এখানে আমরা কাটাকুটি করলে কত আসছে, 6 আসলো, এখানে 6 12 12, তাহলে 12টি অ্যান্সার, ব্যাস। এবার তোমরা হয়তো জানো না, মুখস্থ রয়েছে বলে তোমরা এটা বলছো, এটা কিন্তু কিভাবে আসলো সেটা একটু দেখে নাও, তাহলে এই জিনিসটা প্র্যাকটিস করতে করতে আমি সেটা বলার চেষ্টা করছিলাম। এখান দেখো বলছে 1 টাকায় 21টি লজেন্স, কি 1 টাকায় নাকি 21টা লজেন্স, তাহলে 21টি লজেন্সের দাম 1 টাকা, তাহলে একটি লজেন্সের দাম কত, 1/21, ভালো করে বুঝবে, 1/21। এবার বলছে 28% ক্ষতি হয়, কি বলছে 28% ক্ষতি হয়, তাহলে এইখান থেকে যদি আমরা একটার ক্রয় মূল্য বের করার চেষ্টা করি, তাহলে কি করব, 28% ক্ষতি, তাই তো, তার মানেই তো এইটা, যে হচ্ছে 28% ক্ষতি মানে কত, 72%, কত আসছে, তার মানে 121-এর ক্রয় মূল্য মানে কি 100টা উপরে লিখবো, তাহলে 1 এর 21 × 100/72, এটা যে লিখবো।
তাই তো? বুঝতে পারছো কি বলতে চাইছি আমি? হ্যালো? এবার ইনটু এটার উপরে কি, এইটা হচ্ছে ক্রয় মূল্য, এটা কি পেলাম? ক্রয় মূল্য পেলাম, কিন্তু এটা ক্রয় মূল্য পেলাম। তাহলে এইটা একটার বিক্রয় মূল্য এইটা, আর একটার ক্রয় মূল্য কত এইটা, যখন করলাম একটা ক্রয় মূল্য পেয়ে গেলাম, এর সঙ্গে গুণ করলাম। আর এই যে ক্রয় মূল্য পেলাম, এর ওপরে কি বলেছে? 26% লাভ করতে হবে, মানে 126-এ বিক্রি করতে হবে। তাহলে এই 100 কেটে যায়, ঠিক আছে? 100 কেটে যায়। তাহলে আলটিমেটলি দেখো, এটা তো পরিমাণটা উল্টো হয়, তোমরা হয়তো জানো যে পরিমাণটা কি হয়, উল্টো হয়। এটা তো আমরা টাকার থেকে বের করছি, এটা কি থেকে বের করছি? টাকার থেকে। এটার কি রেশিও আসছে? টাকা আসছে। আর পরিমাণটা কি হয়? টাকার উল্টো হয়। তাহলে উল্টো করে লিখে দেবো, জাস্ট, আর কিচ্ছু না। উল্টো হয় মানে কি? উল্টো করে লিখে দেবো। এটা কিন্তু টাকার পরিমাণ করছে, আর টাকার তোমরা তো শিখেছো টাকার পরিমাণের উল্টো কি হয়। তার মানে টাকার পরিমাণ উল্টো হয় পরিমাণ, আর কি, মানে টাকার উল্টো পরিমাণ, তাই উল্টে দিচ্ছি। কিন্তু এই 100 আর 100টা কিন্তু কেটে যায়, ওই জন্য কিন্তু 100টা লেখা হয় না। আমি এটা বোঝানোর চেষ্টা করছিলাম, এই একটা কিছু না। 6, তাহলে 6 বারংবার অপশন বি। বুঝতে পেরেছো এটা কিভাবে আসে? তাহলে এবার কিন্তু একবার ভুলবে না। নেক্সট, বুঝতে না পারলে জিজ্ঞাসা করবে। 8 দাগে 5 টাকায় 6টি হিসাবে কিছু লেবু কিনে, তাহলে টি এর পরিমাণটা সমান করবে। 6টির দাম 5 টাকা। ওকে, তাহলে 5 টাকায় 6টি হিসাবে ক্রয় করলো, বা উল্টো করে বলতে 6টির দাম 5 টাকা করে কিনছি। 3 টাকায় 4টি, তাহলে 4টির দাম 3 টাকা হিসেবে বিক্রি করছি। টি এর পরিমাণটা হলে চেষ্টা করো সমান করা। তাহলে এর সঙ্গে আমরা 3 গুণ করে দেবো, এর সঙ্গে 2 গুণ করে দিলে সমান হয়ে গেল। 6 দুগুণে 12, 3 4 12। টি এর পরিমাণ সমান। একে যখন 2 গুণ করেছি, একেও 2 গুণ করা লাগবে, তাহলে 5 দিয়ে 10 টাকা হয়ে যাচ্ছে। একে যখন 3 গুণ করেছি, একেও 3 গুণ করবো, 3 থেকে 9 টাকা হয়ে যাচ্ছে। তার মানে কি 10-এ 1 টাকা ক্ষতি হচ্ছে। দেখো 10-এ কি হচ্ছে? 1 টাকা ক্ষতি। তাহলে 100-এ কত? কত হলো? 10% ক্ষতি, অপশন সি। নেক্সট, বারে বারে বলছি ভাই, বুঝে শুনে যাবে, বোঝার চেষ্টা করবে, না হলে জিজ্ঞাসা করবে। আই এম অলওয়েজ রেডি, ঠিক আছে, বোঝানোর জন্য আছি। দেখো 9 দাগ কি বলছে? যদি 4 বছর আগে পিতার বয়স পিতরের বয়সের 8 গুণ হয়, তাহলে 4 বছর আগের ঘটনা কি বলছে? 1:8। পুত্র যদি 1 হয়, বাবা ছিল 8, এবং বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের যদি 4 গুণ হয়, তাহলে বর্তমানে কি? 1:4। তার পুত্রের বর্তমান বয়স সিম্পল আছে ভাই। তো এর আমরা ক্রস প্রোডাক্ট করবো, এটাও 4 বছর আগে, এটাও 4 বছর আগে। ক্রস প্রোডাক্ট করেও করতে পারো, আবার যদি মনে করো যা আমি অনুপাত সমান করে করবো, সেটাও তুমি করতে পারো। কি করবে বলো? এটা করবো, তাহলে এই ক্রস প্রোডাক্টটা করি। তাহলে দেখো, এও কিন্তু 4 বছর আগের ঘটনা, এরও 4 বছর আগের ঘটনা, তাই না? তাহলে ক্রস প্রোডাক্ট করলে কত হবে? দেখো এদিকে 4 × 4 আর এদিকে 8 × 8। এই 4 × 4 আর 8 × 8 এর ডিফারেন্স কত ভাই? ডিফারেন্স হচ্ছে 4। আর এদিকে দেখো 4 × 4 আর 4 × 4 = 16, তার ডিফারেন্স কত? 12। তাই 4 মানে 12, 1 মানে কত? তাই 3 গুণ বেশি। তাহলে অ্যান্সার চেয়েছে তবে পুত্রের বর্তমান বয়স কত। তাহলে এটা আমরা আগের থেকেরটা বের করব। তাহলে এখন কত হচ্ছে দেখো, তাহলে পুত্রের 4 বছর আগে বয়স কত ছিল? 1, কিন্তু 1 মানে কত? 3। তাহলে পুত্রের 4 বছর আগে বয়স ছিল 3, তাহলে বর্তমানে কত? +4 করব। তাহলে অ্যান্সার অপশন বি, 7 বছর। কারো বুঝতে অসুবিধা? এই ক্রস প্রোডাক্ট করলে কিন্তু এই ডাইরেক্ট বর্তমানটা করে করতে পারবে না, ভুল হয়ে যাবে কিন্তু, ঠিক আছে, মাথায় রেখো। হম, সবসময় আগের রেশিও করে। আর যদি মনে করো যে আমরা যেটা করি সেটা করে করলে এবার একবারে আসবে 1:8 আর 1:4 আছে। তো ডিফারেন্স যেহেতু প্রত্যেকেরই 4 বছরের ডিফারেন্স, দুজনেই সেম, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? পরিমাণটা দেখো, এখানে ডিফারেন্স দেখো আলাদা আছে, তা আলাদা হলে হবে না, সেম করতে হবে। সেম করার জন্য কি করি? এই ডিফারেন্সটা করবো, কত হবে? 7 হবে। এই ডিফারেন্স কত হবে? 3 হবে। তাহলে এটার সঙ্গে আগে গুণ, তাহলে 3 অক্ষে 3, 3 8 24, আর এখানে 7 গুণ, 7 অক্ষে 7, আর এখানে 4 7 28। দেখো এখানেও 4 বছরের গ্যাপ, এখানেও 4 বছর, তো অঙ্কেও 4 বছর আগে বলেছে। তার মানে এটা হচ্ছে বর্তমান, এটা হচ্ছে বর্তমান। ছেলের বর্তমান 7 বছর, আর এটা হচ্ছে 28 বছর। ঠিক আছে, কারণ দেখো এখানেও আমরা বলছি 4, আমরাও বলছি 4 ডিফারেন্স, অঙ্কেও সেটা 4 বছর আগে। তাহলে আমরা যেটা বের করেছি সেটাই এখন অ্যান্সার।
নেক্সট দুটোই শিখিয়ে রাখলাম। 10 দাগ বলছে, দেখো সিরাপ ও জল একটি পাত্রে এত অনুপাতে অপর একটি পাত্রে 6:1 অনুপাতে মিশ্রিত আছে। পাত্র দুটি থেকে কি অনুপাতে মিশ্রণ দুটি নিয়ে মিশ্রিত করলে নতুন মিশ্রণের সিরাপ অনুপাত এত। তো পেয়ে গেছি আমরা, নতুন অনুপাত পেয়ে যখন গেছি তাহলে কোনো অসুবিধাই নেই। আমরা এটাকে কি করবো, ভগ্নাংশ করে যে কোনো একটা পাস করবো না, সিরাপ ধরে করছি। তাহলে এটা টোটাল কত, 3 আর 5 8, তাহলে এর ভিতরে সিরাপ আছে কত, 3 এর 8 আছে। ওকে, তুমি জল ধরেও করতে পারো, একই বিষয়। আর এখানে দেখো 6 আর 7, এখানে দেখো সব একই একই টাইমে লাগবে তোমার। তাহলে এখানে কত হবে, 6/7 হবে, 6/7। আর এখানে কি বলছে, 4 আর 3 7, মানে 4/7, মানে প্রথমটা নিয়ে আমরা করছি। এবার আমরা কি করব, ওই নিচের 7টাকে আউট করব। তাহলে করতে গেলে কি হবে, 8 আর এখানেও 7 গুলোর আমরা যদি এলসিএম করি হয়ে যাবে। তাহলে এলসিএম কত, 56। প্রত্যেকের সঙ্গে 56 গুণ করে দাও, এলসিএমটাই গুণ করে দাও। তাহলে এখানে কত হবে, 7 8 56, এখানে 7 8 56, এখানে 7 8 56। আলটিমেটলি অ্যাকচুয়াল অনুপাত দেখো কত আসছে। তাহলে 3 শত এখানে 21 হয়ে গেল, এটা কত হয়ে গেল, 6 8 48 হয়ে গেল, আর এখানে কত হয়ে গেল, 4 8 32। তাহলে এবার অ্যালিগেশন করবো, এবার অ্যালিগেশন করবো, একটা মান এদিকে একটা মান এসছে, এদিকে একটা মান আছে, তাহলে অ্যালিগেশন করবো। এবার এগুলোর অ্যালিগেশন করবো, করলে রেশিওটা পেয়ে যাবো। তাহলে 21 থেকে 32 এর ডিফারেন্স কত হবে ভাই, 11 হবে, 11 হবে। আর 48 আর 32 এর ডিফারেন্স কত হবে, 16 হবে। তাহলে 16:11, ঠিক আছে, অপশন নাম্বার। ব্যাস এইটুকু। নেক্সট দেখো এই টাইপের অঙ্কটা কত ইজিলি করব। আমরা এটুকু শিখেছি যে এ কিউব বি কিউব থাক, আমরা যদি, আচ্ছা এই মানটা যদি থাকতো এ প্লাস 1/a সমান সমান 3, তাহলে এ কিউ প্লাস 1/a কিউ এর ভ্যালু কত হয়, একবারে করা শিখিয়েছিলাম। কত হবে, কি বলেছিলাম, যে এটাকে কিউব করব, এটাকে কিউব করবো, আর এখানে যে মানটা দিয়ে যেহেতু কিউব, তাহলে এখানে 3 গুণ মাইনাস করে দেবো। তাহলে এখানে 3 এর কিউব মানে 27, মাইনাস এই যে মানটা থাকবে তার 3 গুণ, মাইনাস মানে 3 গুণ মানে কত হবে, 3 3 9, তার মানে কত হবে, 18। এটা হবে না, কে বলেছে, আমি আছি, করিয়ে দেব, আমি করে দেব, আমি করে দেবো বলছি তো, আমি করে দেব, শিখতে হবে, ওই জন্য তো আমি আছি। তাহলে এই যে মানটা রয়েছে এ প্লাস 1/a, এটাকে তখন এটা লিখতে পারি, এ পাশে স্কোয়ার মানে ও পাশে কি, মামুনি, এবার বুঝতে পেরেছো, এবার বুঝতে পেরেছো। তাহলে হবে না কে বলেছে, এখানে হবে না কে বলেছে, চলে আসো এবার। এইবার এখানে দেখো, এখানে কি বলছে, কিউব, তার মানে এটাকে কিউব করব, তার মানে এটার কিউব আমি যেটা শেখালাম, এটার কিউব মাইনাস 3 গুণ এইটা, মানে কি 3√3। তাহলে আলটিমেটলি এইটা মানেও কি 3√3 মাইনাস 3√3 ইকুয়াল টু 0, অ্যান্সার অপশন এ। তাহলে হলো না কেন, হবে তো অবশ্যই। এবার দেখো অনেকে যারা বুঝতে পারছেন যে √3 মানে 3√3 কি করে হলো, দেখে নাও এইবার। দেখো √3 ইন্টু √3 ইন্টু √3, দেখো আমরা এইটুকু তো শিখেছি, দুটো রুট মেলে কি হয়ে যায়, একই ডিজিট যদি হয় দুটো রুট মেলে রুটটা আউট হয়ে একটা সংখ্যা হয়ে যায়, আর একটা √3 পড়ে আছে, বুঝতে পেরেছো, তাই 3√3 কিন্তু। তাহলে 3√3 মাইনাস 3√3 ইকুয়াল 0, তাহলে এটা করব, অনেক সোজা পদ্ধতিতে করা। আচ্ছা এইটা কেন করা হয়, তার পিছনে লজিকটা দেখে নাও, লজিকটা এবার। এ কিউ প্লাস বি কিউ এর সূত্র কি জানি আমরা, এমনি নর্মালি কি জানি, এ প্লাস বি তার হোল কিউব মাইনাস মাইনাস ইন্টু এ প্লাস বি, এইটুকু জানি আমরা। এইটাই হচ্ছে ফর্মুলা, আর কিছুই না, এখান থেকে আসে, দেখো না, এখানে এ মানে এ রয়েছে, আর এখানে বি মানে 1/a রয়েছে, ঠিক আছে। তাহলে এ মানে রয়েছে, তাহলে এ প্লাস 1/a, বি মানে এখানে 1/a কিন্তু, হ্যাঁ, তাহলে এর কিউব আছে মাইনাস 3 ইন্টু এ ইন্টু 1, বি মানে তো 1/a ইন্টু এ প্লাস বি। তাহলে দেখো এ এ কেটে গেল, তার মানে কি, এবার এটা গুণ করলে মানে 3 প্লাস এ বি, 3 প্লাস এ, ও চাই এখানে বি মানে কিন্তু 1/a, এখানে বি মানে 1/a, ঠিক আছে। তাহলে এইখান থেকে যদি আমরা এখানে এটা মানে কি করে নিচ্ছি, √3, এ পাশে স্কোয়ার মানে পাশে √3, √3, তাহলে এখানে
এইগুলোতে কেটে গেল, তাহলে এখানে 3 ইন্টু এখানে কি আছে, এটা √3, তাহলে 3 ইন্টু √3, আর এর আগে মাইনাস চিহ্ন আছে, আর এটার কিউব মানে এই √3 কিউব মানেও 3√3, তাহলে 3√3 মাইনাস 3√3 আলটিমেট। তাই জন্য কিন্তু এইভাবে আসে প্রত্যেকটা। এবার দেখো এখানে যে ভ্যালুটা করছি, এখানে যদি স্কোয়ারটা না থেকে এখানে ভ্যালু যদি আমার 14 থাকতো, কত থাকতো 14, তাহলে কত অ্যান্সার হতো বলো, শিখিয়ে দিচ্ছি আমি, চাপ নেই। আচ্ছা এখানে দুটোই করো, a প্লাস বাই a প্লাস 1a সমান সমান 14 হলে a প্লাস 1/a এর, আচ্ছা একটু ভুল করলাম, এর কিউব সমান সমান কত, আর একটা করো a স্কোয়ার প্লাস 1/a² সমান কত, দুটোই করো বলো। আচ্ছা এটা 14 না, এটা ছোটখাটো মান দিই তোমাদের সুবিধা হবে, আমি বুঝতে পেরেছি। 7 দিলাম, কত দিলাম 7, করো। শুনতে পাচ্ছ আমার কথা? সবাই চুপ হয়ে গেছে, হ্যালো, তাহলে কথা বলছো না, করছো না কেন, করো, দুবদাব করে করো, মুখোমুখি হয়ে যাবে তো। তাহলে এটা দেখো কিউবটা কি শিখলে, যে কিউব করবে, করে এর সঙ্গে 3 গুণটা মাইনাস, তাহলে 3 সাথে 21 মাইনাস, তাহলে করলে কত আসছে 322, বিয়োগ করছে দেখো ছেলেটা 22, আর স্কোয়ার থাকলে কি, স্কোয়ারটা থাকলে কি হয়ে যাবে তখন 7² - 2, যা মান থাকবে তার স্কোয়ার থেকে -2 করবা, এটাও একই রকম ফর্মুলা আসছে, তাহলে কি 7×49 - 2 মানে 47 আনসার। আশা করি ক্লিয়ার হয়ে গেছে, এই দুটোই কিন্তু পরীক্ষায় আসে, এই কিউবটা আর স্কোয়ারটা। তো শর্টকাটটা কিভাবে এলো সেটাও শেখালাম, কিন্তু শর্টকাটটা মাথায় রেখো, খুব ইজি। আচ্ছা একটি আয়তক্ষেত্রের পরিসীমা 16 মিটার, কর্ণ 4 মিটার হলে তার ক্ষেত্রফল, তো এটা সোজা ভাবে করবো আমরা, কোনো চাপ নেই। কর্ণ বলছে 4 আর পরিসীমা বলছে, পরিসীমার সূত্র কি জানি, তাহলে কর্ণের ফর্মুলা আগে চলে আসে, কর্ণের ফর্মুলা চলে এলো, এটা 4, কর্ণ 4 বলেছে। আচ্ছা আমরা কর্ণের সূত্র কি জানি, √, দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থের স্কয়ার। আচ্ছা এটা সমান সমান কি জানি আমরা, এটা সমান সমান কি জানি, স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র কি, আরে ভাই a প্লাস বি মাইনাস 2ab, তাহলে ab এর ভ্যালু পেলেই তো হয়ে যাচ্ছে, ব্যাস এবার ক্যালকুলেশন করলেই হয়ে যাচ্ছে ভাই। তাহলে a প্লাস বি ভ্যালু কত, মানে দৈর্ঘ্য প্লাস প্রস্থ কত, পরিসীমা যদি 16 হয় তার অর্ধেক হয় কি 2 ইন্টু a প্লাস বি এর ভ্যালু বলছে 16, তাহলে 2টা কেটে দিলেই তো 8 হলো, 8 এর স্কোয়ার, তাহলে 8 এর স্কোয়ার মানে কত 64, ঠিক আছে, মাইনাস 2ab, না 16, 2ab মানে কত হচ্ছে, ঠিক আছে। এবার এইটা, এটা কিসের ভ্যালু, এটা আমরা কর্ণের ভ্যালু পেলাম, কিসের ভ্যালু কর্ণ, আর এটা সমান সমান কত, বুঝতে পেরেছো, তোমরা হয়তো বুঝতে পারোনি, এই দেখো এটা আমি লিখিনি তো ওই জন্য তোমরা বুঝতে পারছো না, এটা তো কর্ণ, আর কর্ণ সমান সমান অঙ্কে বলে দিয়েছে 4, কর্ণ সমান সমান অঙ্কে বলে দিয়েছে 4, বুঝেছো, তাই সমান সমান 4, এটা বুঝেছো। তাহলে এখানে আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে এখানে -2ab রেখে দেবো, আর এই পাশে তাহলে কত হয়ে যাবে 64, তাহলে মাইনাস কত যাবে -60 হয়ে যাচ্ছে, মাইনাস মাইনাস কেটে যাবে, তাহলে এবি সমান সমান কত আসছে, এই ভুল হয়েছে, কোথায় একটা মিস্টেক হয়েছে দেখো তো, হ্যাঁ, ওহো, এই রুটটা উঠবে তো, তাই তো, ওটার জন্য বলছি হচ্ছে না কেন, কি ব্যাপার, এই রুটটা তুলেছি, রুটটা তুলে ওপাশে স্কোয়ার হয়ে গেছে, এটা 16 হবে, হ্যাঁ হ্যাঁ, এই রুটটা তো তুলে দিয়েছি আমরা, দেখো রুটটা পরে কিন্তু পাতায়নি, তাহলে রুটটা তো উঠে গেছে, তাহলে রুটটা ওপাশে গেছে মানে চারিদিকে 16 আছে ওপাশে, তাই জন্য হচ্ছে না, কি ব্যাপার, যাই হোক, তাহলে এখানে 60 হবে না, তাহলে এখানে যদি আমরা 16 বাদ দিয়ে দিই তাহলে কত আসছে, এটা তুলে দিয়ে এখানে স্কোয়ার করে দিয়েছি, তাহলে এটা সমান সমান 48, হ্যাঁ ঠিক আছে, -48 কিন্তু, তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, 2 দিয়ে কাটলে 24, তাহলে এ বি মানেই তো ক্ষেত্রফল, অ্যান্সার 24, অপশন ডি, বুঝতে পেরেছো। নেক্সট,
টাকা ধার্য মূল্যের কোনো দ্রব্যের উপর একজন ব্যবসায়ী 5% দূরী ক্রমিক ছাড় দিলে দ্রব্যটি বিক্রয়। একদম সিম্পল আছে। টাকা ধার্য মূল্যের উপরে ছাড় দিচ্ছে, 5% ছাড় দিচ্ছে মানে কত পার্সেন্ট নিচ্ছে? 95% দাম নিচ্ছে। 19/20 লিখবে, যারা জানো ডাইরেক্ট 19/20 লিখবে। আর দুবার বলেছে, এটা করার দুবার, তাহলে দুইবার লিখবো 95/100। ঠিক আছে, তাহলে দেখো 19/20, 5×19=95, এখানে 20, 5×19=95, এখানে 20। ওকে, একে যদি আমরা কাটি কত হয়ে যাবে? 4×20=80। এবার আমাদের হিসাবের সুবিধার্থে এখানে 10 করে দেবো। ঠিক আছে, হিসাবের সুবিধার্থে আমরা 4×2=4 করে রাখবো, এখানে 10×2=20 রাখবো, কারণ 10 দিয়ে ভাগ করা খুব সোজা, কিন্তু 5-এর থেকে 10 দিয়ে ভাগ করা খুব, কারণ 10 মানে একটা শূন্য, মানে একটা দশমিক দিয়ে দেবো। তাহলে 19 কত হয় দাদা? 19 কত হয়? তাহলে 361 ডবল কত হবে? 720 হবে, 22, 722, তাই তো নাকি? ভালো করে দেখো তো, 722, তাহলে 361 হচ্ছে 722 ডবল, ভাগ 10, তাহলে এটাকে যদি ভাগ করি কত হবে? একটার আগে দশমিক, 72.2। তো এইগুলোই তোমার ট্রিক, এই অপশন ডি অ্যান্সার। এইগুলোই তোমার ট্রিক, যে কি এখানে আমি যদি 4 দিয়েই ভাগ করতাম যাবে, তাহলে এখানে 5 হয়ে যেত। ঠিক আছে, এটাও সোজা, 5 দিয়ে ভাগ করা তো সোজা, তোমাদের শিখিয়েছি, যেটা আসবে তাকে 5 দিয়ে ভাগ করা খুব সোজা, গিয়ে ডবল করে দিয়ে একটার আগে দশমিক, এটাও সোজা, সবই শেখানো আছে। কিন্তু 10 থাকলে আমাদের সব থেকে সুবিধা, মানে শূন্য থাকলে। আচ্ছা, এটা তোমাদের করানো আছে, কে কে পেরেছিল আর পারোনি? না পারলে আমার খুব কষ্ট হবে। কত অ্যান্সার? ভেরি গুড, যারা 105 করেছো আমি থ্যাঙ্কফুল, আমি মানে সার্থক যে পড়িয়েছি তোমাদের। যাই হোক, বলছে বৃত্তস্থ চতুর্ভুজ, একটা বৃত্ত আছে, বৃত্তের ভিতরে একটা ত্রিভুজ চতুর্ভুজ আছে, এরকম একটা চতুর্ভুজ আছে। এবার কি বলছি দেখো, এটা যদি এ দিলাম, এটাকে বি দিলাম, এটা সি, এটা ডি। ওকে, তো বৃত্তস্থ চতুর্ভুজের কোণ বিএডি, তাহলে বিএডি কোণটা কোথায়? এখানে, মিডিলটা কিন্তু কোণ, মাথায় রাখবে, বিএডি মানে মিডিলে এখানে কোণ। আচ্ছা, বিএডি বলছে 75%, তো সোজা আছে। তোমাদের একটা জিনিস মাথায় রাখবে, এই যে বিপরীত কোণটা, এই কোণটার এই কোণটার ভ্যালু কত হবে? 180 ডিগ্রি হবে। কত হবে? মোট 180 ডিগ্রি। আবার এই কোণটা আর এই কোণটার ভ্যালু হবে মোট 180 ডিগ্রি। তো সিম্পল হয়ে গেছে, এই দুটো কোণের ভ্যালু যদি 180 হয়, তাহলে 180 থেকে একটার ভ্যালু তো দেওয়া আছে 75 ডিগ্রি। আর অ্যান্সার তো চেয়েছে কোণ বিসিডি, মানে এই কোণটার ভ্যালু চেয়েছে, তাহলে সোজাই বিয়োগ করলে কত হবে? সেটাই অ্যান্সার, অপশন বি। তোমরা জাস্ট এইটুকু মাথায় রাখবে যে তো তোমরা জাস্ট এইটুকু মাথায় রাখবে যে এই দুটো কোণ কি হয়, এই দুটো কোণের যোগফল 180, আর এই দুটো কোণের যোগফল 180 করলে অ্যান্সার। হ্যাঁ বলো, কি বলছো? এ আর বি কোণটা সবসময় সমান হয় না, না সবসময় সমান হবে না, তো সবসময় সমান হয় না। নেক্সট, 15 দাগ বলছে দেখো, ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও, তাই ত্রিভুজ, একটা ত্রিভুজ আছে পরিকেন্দ্র, পরিকেন্দ্র মানে, পরিকেন্দ্র মানে কি বোঝো তো নাকি? একটা ত্রিভুজ আঁকছি, হুম, তাই পরিকেন্দ্র মানে এখানে। ঠিক আছে, এখানে বৃত্তস্থ ত্রিভুজ বলেনি, বৃত্তস্থ ত্রিভুজ বললেও কোনো ক্ষতি নেই। ঠিক আছে, অ্যাকচুয়ালি পরিকেন্দ্র মানে বৃত্তের মধ্যে গল্প বলছি। ঠিক আছে, বৃত্তের মধ্যে এই গল্প বলছি। যাই হোক, তো এটা ধরলাম এ, এটা ধরলাম বি, এরকম আমরা আঁকলাম, এটা সি। ঠিক, এইবার দেখো বলছে এখানে পরিকেন্দ্র ও আছে, থাকলো ত্রিভুজ এ বি সি 65 ডিগ্রি, তাহলে এ বি সি মানে এই কোণটা কত? 65 ডিগ্রি। বি কোণটার ভ্যালু বলছে, কোন বি কোণটার ভ্যালু কত বললো? 65 ডিগ্রি। ওকে, আর এখানে বলছে কোন এসিবি 40 ডিগ্রি, এসি মানে সি কোণটা কত বলছে? সি কোণটা বললো 40 ডিগ্রি। তাহলে এই কোণটার ভ্যালু কত আগে বলো, একদম সোজা হয়ে গেছে। একদম আমরা জানি তিনটে কোণের ভ্যালু হয় 180, তাহলে 180 থেকে এই দুটো যোগ কত? 5, আর এখানে কত? এটা 105, তাহলে 105 যদি বাদ দিই কত হবে? 75 ডিগ্রি। তাহলে সি কোণটার ভ্যালু হচ্ছে, এ কোণটার ভ্যালু 75। এবার বলছি দেখো কোণ বিওসি, তাহলে বিওসি, তাহলে এটা কেউ কোণ? কেন্দ্রস্থ কোণ। তোমাদের আমি শিখিয়েছিলাম এটাকে বলে পরিধিস্থ কোণ। এটা কি বলে? পরিধিস্থ কোণ। তো আমরা জানি পরিধিস্থ কোণের
ডবল হয় কেন্দ্রস্থ কোণ। কি? পরিধিস্থ কোণের ডবল হয় কেন্দ্রস্থ কোণ। আর যদি কেন্দ্রস্থ কোণ দেওয়া থাকে পরিধিস্থ কোণ তার অর্ধেক হবে, সিম্পল। এটা তোমাদের করানো আছে কিন্তু। তার মানে এটা যদি 75 ডিগ্রি হচ্ছে, কত ডিগ্রি? 75 ডিগ্রি হয়, তাহলে কেন্দ্রস্থ কোণ তার ডবল। ডবল মানে দ্বিগুণ করলে কত হচ্ছে? অপশন বি। ক্লিয়ার? প্রবলেম নেই তো? ব্যাস, শুধু জ্যামিতির এইগুলো জানতে হবে, টুকটাক করে আসলে তোমাদের এমন টাইপ গুলোই আসে। তো আস্তে আস্তে জিওমেট্রি দেখবে তোমাদের আমি অনেক কিছুই করে দিয়েছি, ধীরে ধীরে দেখবে অনেকগুলোই অঙ্ক করানো আছে তোমাদের জিওমেট্রির উপরে।